তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি আধুনিক কবিতার বৈশিষ্ট্য অনুযায়ী কবি আল মাহমুদের সোনালী কাবিন পাঁচ কবিতাটি বিশ্লেষণ করুন। দেখেন আমাদের আহ আধুনিক বাংলা কবিতার কবি যিনি, কবির নাম আল মাহমুদ, যিনি জন্মগ্রহণ করেন 1936 সালে এবং মৃত্যুবরণ করেন এই যে করোনার আগে 2019 সালে। যিনি আধুনিক বাংলা কবিতা অত্যন্ত জনপ্রিয় একজন কবি হিসেবে মানে পরিচিত। কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার ব্যক্তি বা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী। উনি যে সময়ে কবিতা রচনা করেন তখন হচ্ছে অলরেডি আমাদের বাংলাদেশের, মানে এটাকে বলতে পারেন আপনি হচ্ছেন বাংলাদেশ পর্ব বা পূর্ব পাকিস্তান পর্বে এই সময়ে। এই সময়কার তিনি একজন কবি এবং তিরিশোত্তর কবিতায় সচেতনভাবে রবীন্দ্র ভাব পরিমণ্ডলকে যারা এড়িয়ে চলতেন তাদের মধ্যে কবি আল মাহমুদ অন্যতম। কারণ আমরা জানি বাংলা সাহিত্যের পাঁচজন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে, যারা রবীন্দ্র প্রভাব বিবর্জিত, যারা ছিলেন বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ। এরা এরা হচ্ছেন পঞ্চপাণ্ডবের সদস্য। তো সেই সঙ্গে আমরা আল মাহমুদকেও বলতে পারি তিনিও রবীন্দ্র প্রভাব বিবর্জিত এবং রবীন্দ্রনাথের মানে যে শেষ সময় এসে যে আল মাহমুদ বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটে তার বা জন্ম হয় তার। তাদের ভাব তার আত্মীয়করণের মধ্য দিয়ে ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে কাব্য জগতে স্বতন্ত্র পথের সন্ধান খুঁজে বেড়ান কবি আল মাহমুদ। কাব্য হিসেবে সত্যি স্বতন্ত্র হিসেবেই মানে বাংলা সাহিত্যে তার আবির্ভাব ঘটেছিল। কেন? দেখেন এই আধুনিক কবিতা কাকে বলা হয় বা আধুনিক কবিতার কথাগুলো কি? আধুনিক শব্দটি একটি আপেক্ষিক শব্দ। কারণ সকালে সমকালে সবাই আধুনিক, কিন্তু কালের সীমা পেরিয়ে নতুন বৈশিষ্ট্য ধারণ করাই হচ্ছে আধুনিকতার মূল বৈশিষ্ট্য। দেখেন আমরা কালের সময়ে সবাই আধুনিক, কারণ আমরা আধুনিক কালে জন্মগ্রহণ করেছি, কিন্তু তাই বলে সবার মধ্যে আধুনিকতার বৈশিষ্ট্য নাও থাকতে পারে। আধুনিকতা মানে হচ্ছে সৃজনশীলতা। আপনাকে সৃজনশীল হতে হবে, সৃজনশীল বৈশিষ্ট্য থাকতে হবে। আপনাকে যুগের সঙ্গে মানে অনেকগুলো পরিবর্তনকে মেনে চলতে হবে বা মেনে নেওয়ার অভ্যাস গঠন করতে হবে। কিন্তু আপনি এই সময় জন্মগ্রহণ করে ধ্যান ধারণা যদি সেকালের হয়ে থাকে, তাহলে আপনি আধুনিক কালের মানুষ, কিন্তু ব্যক্তি হিসেবে আধুনিক নন। তাহলে এটা হচ্ছে আধুনিকতার একটা বৈশিষ্ট্য। কবি আল মাহমুদ আধুনিক কালে জন্মগ্রহণ করেছেন, তার চিন্তা ভাবনাটাও আধুনিক, তার চিন্তা ভাবনা সেকালের নয়। তিনি একালে জন্মগ্রহণ করে একালের পরিমণ্ডলেই তিনি কাব্য রচনা করে গিয়েছেন। এজন্য মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে আজকের কবি আল মাহমুদ পর্যন্ত যারা আধুনিকতার নব্য বৈশিষ্ট্যকে ধারণ করেছিল, তারাই মূলত বাংলা সাহিত্যে মানে একাধিকবার পরিবর্তন সাধন করেছিল। বর্তমানে রবীন্দ্র প্রভাব মুক্ত মহাযুদ্ধের যে পরবর্তী বৈশিষ্ট্যগুলো বাংলা সাহিত্যে ধরে রেখেছে, তাদের মধ্যে কবি আল মাহমুদ একজন অন্যতম কবি হিসেবে পরিচিতি পরিচিতি লাভ করেন বা পরিচিত। কারণ আধুনিক কালের কবিদের মধ্যে মাত্রাবৃত্তে ছন্দের প্রভাব খুব কম, তাদের মধ্যে গদ্য ছন্দের মানে প্রভাবটাই সব থেকে বেশি। তারা ছোট ছোট বাক্যে মনের কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে রসবোধ দিয়ে সৃষ্টি করতেন, এবং এটাই হচ্ছে আধুনিক কবিতা এবং আধুনিক কবিদের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আধুনিক বৈশিষ্ট্য হিসেবে সোনালী কাবিন কতটুকু সার্থক? দেখেন এই নবযুগের যে সাধনা, এই আধুনিক কালে মানে কবিতার যে বহু ভঙ্গিমতা, বৈচিত্র্য, এটা আমাদের সোনালী কাবিন কাব্যগ্রন্থের মধ্যে ছিল। কবিতায় যেমন আছে নগর কেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত, তেমনি আছে গ্রামীণ মানুষের শিল্পিত বুনন। অর্থাৎ আধুনিক মানেই হচ্ছে শহরায়ন, শিল্পায়ন। এই কবি আল মাহমুদের এই সোনালী কাবিন কাব্যগ্রন্থে সেই শহরায়ন ছিল, সেই শিল্পায়ন ছিল, এবং সেই সাথে যেটা ছিল তার নাম হচ্ছে আপনার হচ্ছে গ্রামীণ মানুষের যে জীবন ধারণ, গ্রামীণ মানুষের যে জীবন বৈচিত্র্য, তাদের যে জীবন জীবিকা, তাদের যে বেঁচে থাকা, তাদের যে আশাকাঙ্ক্ষা, সেটাও সোনালী কাবিন কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য। তা আল মাহমুদকে জসিমউদ্দিনের উত্তরসূরি বলা হলেও, মানে জসিমউদ্দিনের উত্তরসূরি বলা যায়, কারণ জসিমউদ্দিন পল্লী কবি। আল মাহমুদও তার কাব্যে পল্লীর মানুষকে নিয়ে এসেছেন এবং কাব্যের যে উপমাগুলো ব্যবহার করেছেন সেগুলো ছিল পল্লী শব্দ। আহ একথা স্বীকার করাই যায়। তাছাড়া তার কবিতায় গ্রাম্যতা, এটা একেবারে পরিহার্য বিষয়, অপরিহার্য বিষয় নয়, এটা পরিহার্য বিষয়, এবং তিনি সযত্নে এটাকে লালন করেছেন। কবি তার কবিতায় তুলে এনেছেন নবসুরের সাধনা, যে সাধনাকে আধুনিক কালের অনেক কবি এড়িয়ে গিয়েছেন নগর কেন্দ্রিক হওয়ার কারণে। এরপর দেখেন ঐতিহ্যের যে নবরূপ। আমরা কবি আল মাহমুদের মধ্যে ঐতিহ্যের নবরূপ দেখতে পারি। কারণ নবরূপ দেখতে পারি এই কারণে, তিনি ঐতিহ্যকে শিকড়ের সন্ধানে গেঁথে রেখেছেন, তিনি ঐতিহ্যকে হারাতে দেননি।
যুগের হাওয়ায় তাল মিলিয়ে তিনি বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কখনোই মানে ধুলোয় মিশিয়ে যেতে দেননি। তিনি ঐতিহ্যটাকে ধরে রেখেছিলেন। কবি কল্পনায় সেই শরীর রূপ প্রেমের প্রতিমায় যেন যুগ যুগ ধরে প্রণয়ের ভেসে আবির্ভূত হয় মানব জীবনে। কারণ মানব জীবনে প্রেমটা গুরুত্বপূর্ণ। কবি সেই প্রেমকেও ধরে রেখেছেন। কবির শরীররূপী প্রিয় মানসী প্রিয়ার কাছে কবির কামনা। মনে রাখবেন যে প্রেম মানে এখানে দুটা মানুষ থাকবে এবং শরীর উপস্থিত থাকবে, এবং সেই শরীররূপী মানসী যে প্রিয়া, সেই প্রিয়ার কাছে কবি উপস্থাপন করেন, কবি কামনা করেন, গলায় গুঞ্জর মালা পরো বালা প্রাণের সরবি। তুমি গলায় গুঞ্জর মালা পরো, তুমি মালা পরে তারপরে আসো, প্রাণের সরবি, প্রাণের বন্ধু, প্রাণের বান্ধবী, যাই বলি না কেন। অর্থাৎ তিনি মালা পরতে বলেছেন। মালা কে পরে? মালা কি কখনো অদৃশ্য কোনো ব্যক্তি পরে? না, মালা পরে একেবারে দৃশ্যমান শরীর রূপের প্রিয়া, তাকে মালা পরে। আর আমাদের সমাজের মানে প্রেমিকেরা প্রেমিকাকে বেলি ফুলের মালা এটা পরায়, বাংলা সিনেমার বিভিন্ন গানে টানে আছে। কবি সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন তার বাংলা কাব্যে। এবং দেহ নির্ভর প্রেমের আরতি। মনে রাখবেন, প্রেম মানে দেহ, দেহ ছাড়া কোনোদিনই প্রেম হতে পারে না। প্রেমের জন্য দেহ জিনিসটা বাধ্যতামূলক। কারণ কারণ আত্মিক এবং দৈহিক দুইটা মিলিয়েই মূলত হচ্ছে প্রেম। কারণ প্রেমে দেহ এবং মনের দুইটারই মিলন ঘটে, তবেই না সেটাকে প্রেম বলা চলে। এই রবীন্দ্র স্রোতের বিপরীতে বিপরীত মেরুতে অবস্থান করে কবি এই দেহাতীত প্রেমের মহিমাকে অস্বীকার করে কবিতা রচনা করেননি, বরঞ্চ তার কবিতায় টেনে এনেছেন শরীর রূপে আসঙ্গ ভাবনা। কারণ শরীর প্রেমের মধ্যে থাকেই, প্রেমের মধ্যে শরীরটা থাকবেই। সোনালী কাবিন পাস এই কবিতায় প্রতিফলিত হয়েছে প্রেম চেতনায় এরূপই আকুতি লক্ষ্য করা যায়। এরকম অনেক আকুতি এখানে লক্ষ্য করা যায়। তার মানে প্রেমের মধ্যে শরীরটা বিদ্যমান, শরীরটা থাকবে। আপনারা যারা প্রেমিক প্রেমিকা, আপনারাও যারা প্রেম টেম করেন, আপনারাও কখনোই প্রেম করতে গিয়ে শরীরকে অস্বীকার করতে পারবেন না। যদিও প্রত্যেকের প্রেম শুরু হয় মনের কথা দিয়েই, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার মনটা ফাইন, তোমার খুব ভালোবাসি, তোমার মন দেখেই আমি তোমাকে ভালোবেসেছি। 2 দিন পরেই বলে চলো তাহলে একটু ফুচকা খেয়ে আসি, চটপটি খেয়ে আসি। কেন মনকে নিয়ে যাও, চটপটি খাওয়াই নিয়ে আসো। মন চটপটি খায় কিনা? অনেকেই অস্বীকার করে। দেখেন, প্রেমে বাধ্যতামূলক দেওয়া থাকবেই। এই জন্য ফকির ওই যে শাহ আব্দুল করিমের একটা গানেও আছে যে কাম হইতে হয় প্রেমের জন্ম, প্রেম হইলে কাম থাকে না। তার মানে এই কাম, এই কাম হয় শরীরের মধ্যেই, এবং সেই ধারণা থেকেই মূলত এই প্রেমের জন্ম হবে। এবং কবি আল মাহমুদ সেই শরীরকে কখনো তার কাব্যে অস্বীকার করেননি। আর এজন্যই তিনি গেয়ে উঠেছেন, কোথায় রেখেছো বালা মহুয়ার মাটির বোতল, নিয়ে এসো চন্দ্রলোকে তৃপ্ত হয়ে আসমন করি। কবি এখানে কখনোই মানে কল্পনাতীত প্রেমকে টেনে আনেননি, তিনি দেহাশ্রিত প্রেমকে টেনে এনেছেন। সুতরাং এটা আধুনিক কবিদের এক ধরনের সেরা বৈশিষ্ট্য। কিন্তু এখানেই তৃপ্ত নন কবি, যুগরূপী যুগরূপী কবি। বেদের মধ্যেই তিনি চান প্রেমিকাকে স্বীকার করতে। বেদ মানে কি? শিকারী, আমরা জানি। তিনি প্রেমিকাকেও স্বীকার করতে চান, শিকারী, শিকারী রূপে। কথা সত্য, কারণ প্রত্যেকটা প্রেমিক তার প্রেমিকাকে স্বীকার করে। কিভাবে? কথার মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার মন্ত্রমুগ্ধ ভালোবাসার মাধ্যমে, তার বিভিন্ন ধরনের সুন্দর ভাবমূর্তি প্রেমিকার কাছে উপস্থাপন করার মাধ্যমে। এটাও এক ধরনের শিকার। এই জন্য প্রত্যেকটা প্রেমিকাই শিকারের মানে শিকারীর শিকারে পরিণত হয়। এটাকে অস্বীকার করার কোনো জো নেই। শিকারী যেমন তার কাঙ্ক্ষিত শিকারকে চিনে নিতে ভুল করে না, কবি পুরুষও তেমনি চির চাওয়া সেই মানবীর অঙ্গ সুষ্টভকে চিনে নিতে কখনোই ভুল করেননি। কারণ বেদের আদিম সাজে কে বলে যে তোমাকে চিনব না, নিষাদ কি কোনোদিন পক্ষণীর গোত্র ভুল করে? মানে বেদ কখনোই ভুল করে না। ঠিক প্রেমিক পুরুষও কোনোদিন তার প্রেমিকাকে চিনতে ভুল করে না। তবে প্রেম হয়ে যাওয়ার পরে একটু চিনতে কষ্ট হতেই পারে, সেটা ভিন্ন। কিন্তু প্রেম হওয়ার আগে যা যা করা দরকার প্রত্যেকটা প্রেমিকই তা করে। এরপর দেখেন, মানব ধর্মী চেতনায় বিশ্ব সংস্কৃতির মন্থন নামে একটা উদ্ধৃতি আমাদের এই বইতে করেছে। সেখানে বলেছে যে মানব ধর্মিতার জন্য আসে জ্ঞানে বিপুলতায়। কি বৈশ্বিক সংস্কৃতির মন্থন জগতের জ্ঞানের দুরূহ ভাবনার প্রতিফলনের মাধ্যমে আধুনিক কবি হয়ে ওঠে। যাই হোক, এটা ভাষাটা একটু কঠিন, এখানে সহজ ভাষা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে কবি আল মাহমুদ মানব ধর্মের কথা বলেছেন। কারণ মানব ধর্ম ছাড়া কোনোদিন আধুনিক যুগ হতে পারে না, আধুনিক কবিও হতে পারে না। আধুনিক কবি মানে হচ্ছে মানব ধর্ম, মানুষকে বড় করে তোলা, মানুষকে প্রাধান্য দেওয়া। কারণ আমাদের এই মধ্যযুগের শেষ দিকে এসেই কিন্তু এই মানবতার বাণী প্রচারিত হওয়া শুরু করেছিল আমাদের কবি চণ্ডীদাসের মাধ্যমে, যেখানে বলা হয়েছিল, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাও নাই। কবি আল মাহমুদের কবিতাতেও সেই মানবতা
দেখা দিয়ে দিয়েছে। সেখানে তিনি বলেছেন, চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, পারেনি ইঞ্জিট গ্রিস সেরাসিন শিল্পীর আঙ্গুল, কালের রোদার টানে সর্ব সর্বশিল্প করে থর থর। এখানে তিনি মানুষকে বাদ দিয়ে কোনোদিন কোনো শিল্প আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে এরকম উদাহরণ তিনি দেখেননি, তিনি দেখাতে চাননি। কবি আল মামুদ মূলত তার কবিতায় যে ধরনের অলংকার আর যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, সেই দিক থেকে আল মাহমুদের এই সোনালী কাবিন কবিতা পাঁচ, এই কবিতাটি অত্যন্ত শিল্প সার্থক এবং ছন্দের বন্ধনে আবদ্ধ। কারণ কবিতায় এখানে কবি ছন্দের মিল বিন্যাস ঘটিয়েছেন, 1 3 2 4 এরকম চরণান্তিক মিল বিন্যাস তিনি ঘটিয়েছেন। আর মিল বিন্যাস ঘটাইতে গিয়ে কবি বলে উঠেছেন, আমার ঘরের পাশে ফেটেছে কি কার পাশের ফল, গলায় গুঞ্জর মালা পরবালা, প্রাণের সরবি সবরি, কোথায় রেখেছো বলো মহুয়ার মাটির বোতল। অর্থাৎ কবি অত্যন্ত চমৎকার অলংকার এবং ছন্দবদ্ধ শব্দ দিয়েই তার কাব্যটি রচনা করেছিলেন। সেজন্য সোনালী কামিন কবিতাটি অত্যন্ত আহ জনপ্রিয়তা অর্জন করে, আর সেই সাথে কবিতাটি শিল্প সার্থক হিসেবেই আমাদের কাছে মনে হয়।